দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিশৃঙ্খলা। আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। টাকার বিপরীতে আবারও শক্তিশালী হয়েছে ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসেবেই এক বছরের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে 1 টাকা পর্যন্ত। তবে খোলা বাজারে ডলারের বিনিময় মূল্য এখন 88 টাকা। গত এক মাস ধরে প্রতি ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রায় 88 টাকা লেনদেন হচ্ছে। গবেষকরা বলছেন ডলারের মূল্য ব্যাংক এবং খোলা বাজারের সঙ্গে 4 টাকারও বেশি ব্যবধান থাকায় প্রবাসীরা ব্যাংক ব্যবস্থার বদলে হুন্ডিতে রেমিটেন্স পাঠাতে আগ্রহী হচ্ছে। আমদানি করা পণ্যের মূল্য বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ সমস্যায় পড়েছেন। তবে রপ্তানি বাণিজ্যের জন্য সুবিধার হচ্ছে ডলারের মূল্য বৃদ্ধি। বিশৃঙ্খলাপে আজ আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক ডলারের মূল্য বৃদ্ধি ও তার প্রভাব। আলোচনায় যুক্ত আছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এবং বিকেএমএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ। স্বাগত আপনাদের। আলী আহমদ, আপনার কাছে প্রথমে জানতে চাই যে এই যে টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে, এই বারবার কারণটি কি আসলে এবং প্রভাব কোথায় কোথায় পড়ছে? তবে কথা হলো যে মূল্য বৃদ্ধি হয় যখনই মূল্যস্ফীতি বলে একে, ইনফ্লেশন ইংরেজিতে, এটা যখন ঘটে, অর্থাৎ একেবারে মোদ্দা কথায় পণ্য এবং আমাদের যে সার্ভিসেস এগুলো যে আছে তার পরিমাণে সেই তুলনায় টাকার পরিমাণ বৃদ্ধি পায়। টাকা মানেই যে শুধু নোট কাগজ তা না, ব্যাংকের ঋণ অমুক সমুক সবকিছু মিলিয়ে যেটা টাকার কাজ করে, এটা হলেই তখন মাথাপিছু টাকা পণ্যের বা সার্ভিসের মাথাপিছু খরচ বাড়ে, অর্থাৎ দাম বাড়ে। এটা বাড়লে ফল কি হয় সেটা খুব সাধারণ মানুষ বুঝতে পারে, অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যখনই বেশি দাম বাড়ে তখন সুবিধার কথা আমাদের দুটো দিক বলে নেই। একটা আছে আমদানির দিক, তিনটা দিক আসলে, আমদানির, রপ্তানির এবং ভোক্তাদের। আমাদের রপ্তানিতে কিন্তু সুবিধা হয়, যখনই পণ্য রপ্তানি হয়, যখন ডলারের দাম বেড়ে যায় টাকার তুলনায়, তখন আগের চেয়ে বেশি আমরা টাকা পাই, আমাদের রপ্তানিকারকরা লাভবান হন, আমাদের দেশের মুদ্রা আয়, বৈদেশিক মুদ্রা আয় বাড়ে। সেই অর্থে রপ্তানির জন্য পণ্যের মূল্য বৃদ্ধি ভালো। কিন্তু আমদানির জন্য, যারা আমদানি করবে তাদের জন্য কিন্তু একই কারণে আগে যে দামে আমরা জিনিসপত্র আমদানি করতে পারতাম, আমাদের এখানে আমদানিকারকরা যারা করবেন তার চেয়ে বেশি ডলার তাদের খরচ হবে, বেশি টাকা খরচ হবে, সুতরাং ওইটার দাম বেড়ে যাবে, তাদের জন্য অসুবিধা। তো একই ব্যক্তিরা যখন দুইটা কাজই করে তখন একদিকে কষ্ট হয় আর একদিকে এটা সুবিধা হয়। মুশকিল হচ্ছে সাধারণ ভোক্তাদের, যাদের অনেকেই আমদানির বহু কিছুর উপর নির্ভর করেন, তাদের জন্য এই জিনিসটা কষ্টকর হয়। এবং দৈনন্দিন বাজারে যার কোনো আমদানির প্রয়োজন নেই, শাক সবজি, কচু, ফল মূল ইত্যাদি সব এখানে তৈরি হয়, এখানে মানুষরাই সেটা ভোগ করেন। কিন্তু ওই যেহেতু মূল্যস্ফীতি সবখানেই ঘটে, সব পণ্যে এবং সব সেবায়, সুতরাং এইসব জিনিসপত্রের চাল ডাল তেল নুন লবণ পানি যা কিছু হতে পারে সবকিছুরই দাম বাড়ে, আর সাধারণ মানুষকে সবকিছু কিনতে হয়। কিন্তু তার যা আয়, সেটা তার মাসিক বেতন হোক কিংবা ফ্যাক্টরিতে কাজ করার ফলে হোক কিংবা অন্য যে কোনো পন্থায় আয় করা হোক, সেটা সঙ্গে সঙ্গে বাড়ে না। অন্যান্য উন্নত দেশে বলা হয় এটা মূল্যস্ফীতির সাথে সংযুক্ত, অর্থাৎ 5% যদি মূল্যস্ফীতি ঘটে তাদের নির্দিষ্ট আয়, তাদের আয়ও ওরকম 5% বাড়িয়ে দিতে হবে। আমাদের এখানে সেটা করা সম্ভব হয়নি। মানে কথা বলা হয়েছিল কিন্তু সেটা এখানে করা যায়নি অনেক কারণে। সেটা নিয়ে আমরা এখন নাই গেলাম। অর্থনীতির খুব বেশি জটিল বা সূক্ষ্ম তত্ত্ব নয়, আমাদের ওইরকম আর্থিক সচ্ছলতা এখনো হয়নি, হলে হয়তো ভবিষ্যতে হবে। এখন হচ্ছে কি, আমাদের এখানে নির্দিষ্ট আয়ের পরিমাণ কারা, যত শ্রমিক, যত পেশাদার, যত শিক্ষিত লোক, যত শ্রমিক, যত যারা কিছু সবাই, তাদেরকে দুর্ভোগ তাদের বেড়ে যায় পণ্য মূল্য বাড়লে, কিন্তু সেবার মূল্য বাড়ে না। আমি যখন শ্রম দিতে যাই, আমি যখন চাকরি করতে আসি কিংবা মাঠে কাজ করতে যাই, আমাকে দৈনিক বা মাসিক যে টাকা দিত তাই কিন্তু দেয়, অথচ চালের দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে। অর্থাৎ সাধারণ মানুষের, সাধারণ মানে অশিক্ষিত শ্রমিক থেকে উচ্চতম শিক্ষিত পেশাজীবী, প্রত্যেকেরই এটাই কষ্ট বাড়ে, তাদের টানাপোড়েন বাড়ে। ব্যবসায়ীদের দুদিকেই ক্ষতি হয়, লাভ হয় ক্ষতি হয়। তারা যখন রপ্তানি করেন তখন আগের চেয়ে ডলার বেশি আসে, আয় বাড়ে ফ্যাক্টরির। আবার তারা যখন খরচ করতে যান
সেইখানে তাদের ওই খরচটাও আগের চেয়ে বাড়ে। এখন তাদের সব মিলিয়ে বোধহয় সুবিধাই হয়, কিন্তু যারা কোনো রপ্তানি করেন না, শুধুই কিনেন এবং অন্যান্য জিনিস ব্যবহার করেন, তাদের গাড়ির ভাড়া বাড়ে, বাসের ভাড়া বাড়ে, তেলের দাম বাড়ে, মানে কি না বাড়ে, নাভিশ্বাস উঠে যায় যে কথা বলা হয়, সেটা অসম্ভব সাফারিং হয় তাদের। এটা কিন্তু কোনো দেশের সরকারি কাম্য নয় তাদের কাছে। তারা চায় না যে দাম হু হু করে বেড়ে যাক। এটা বলা হয় থাকে যে উন্নয়নের যখন চেষ্টা হয় একটা দেশে, আমাদের যখন হচ্ছে এখন অনেক খরচ করতে হচ্ছে, অনেক রকম উন্নয়নের কাজ চললে সেখানে অনেক খরচ হয়, গঠনমূলক কাজেই হয়, তখন পণ্যমূল্যের দাম কিছুটা বাড়তে পারে এবং সেটা মাইল্ড ইনফ্লেশন যেটাকে বলে, সামান্য কিছু ইনফ্লেশন যদি থাকে ধীরে 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 মানুষের সহ্য হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময় যেটা দেখা গেছে সেটা হচ্ছে অনেক বেশি দাম বেড়ে গেছে। তেলের দাম আজকে কাগজে আসছে $100 ছুঁই করছে ব্যারেল। এখন এই অবস্থা হলে আমাদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং সাধারণ মানুষই বেশি, যারা উৎপাদক আছেন, রপ্তানিকারক আছেন, তারা কতজন? খুব অল্প। সুতরাং সরকার কিন্তু আরেকটা কথা বলে রাখি, সরকারকে হঠাৎ দোষ দিলে হবে না। এই যে এখন ইনফ্লেশন বা মূল্যস্ফীতি, এটা কিন্তু সমস্ত পৃথিবীতেই এই মুহূর্তে ঘটছে। ট্রেনে দুশ্চিন্তাগ্রস্ত ওই আমেরিকার ফেডারেল রিজার্ভও যেমন, ইন্ডিয়ার, বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক, সারা পৃথিবীতে এখন এই দুর্যোগটা ঘটছে। এটাকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে অথবা নিয়ন্ত্রণে আনতে না পারলে 8-9 কিংবা তারও অনেক আগে 1929-30-এর সময় যে মার্কেট ক্র্যাশ করেছিল, সেই আশঙ্কাটা কিন্তু থেকে যায়। তখন উৎপাদন ব্যাহত হয়, সবকিছু ব্যাহত হয়। সেটা ঠেকাবার জন্য আমাদের সরকার সহ পৃথিবীর সব সরকার এবং বাংলা সেন্ট্রাল ব্যাংক তারা আপ্রাণ চেষ্টা করছে। আমরা প্রার্থনা করব তাদের এই চেষ্টা সফল হোক, সার্বিকভাবে ফেড রিজার্ভ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সব মিলে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হোক। অ্যাট দ্য সেম টাইম যাদের সীমিত আয় তাদেরকে কিছু সহায়তা দেওয়ার জন্য আমি সরকারের কাছেও অনুরোধ করব। যেমন দুঃসময়ে আমরা আমাদের রপ্তানিকারকদের সুযোগ দিয়েছি, তেমনি আজকে নির্দিষ্ট আয়ের লোকদেরও তাদের বেতন সুযোগ দিতে হবে। এবং আপনার কাছ থেকে এই যে আপনি বলছিলেন যে সকলে মিলে চেষ্টা করছে এবং সাধারণ মানুষকে যেন একটু স্বস্তি দেওয়া যায় এই মূল্যস্ফীতির কবল থেকে, কিভাবে সেইটি করা যায় সেই প্রসঙ্গে আপনার কাছে ফিরব। এই মুহূর্তে আমাদের সাথে একজন আমদানিকারক আছেন, তিনি চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। আপনার কাছে জানতে চাই, এই যে ডলারের দাম বাড়ছে, ডলারের দাম বৃদ্ধির ফলে এর আমদানি বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়ছে, আমদানি ব্যয় কেমন বেড়ে যাচ্ছে, কি অবস্থা আসলে আমদানি বাণিজ্য? ধন্যবাদ আপনাকে। আসলে ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিতে একটা প্রভাব পড়ে, সেটা তো অনস্বীকার্য, সেটা অলরেডি আলী আহমদ ভাই বিস্তারিত বলেছেন। আর যে কথাটা বলা হচ্ছে আমাদের রপ্তানি খাতে অনেক বেশি, আমরা রপ্তানিকারকরা অনেক বেশি সুবিধা পেয়ে থাকে, সেটা কিন্তু আংশিকভাবে সত্য, এটা কিন্তু পুরোপুরি না। কেন আমাদের রপ্তানিকারকরাও অনেক কিছু আমদানি করে আবার রপ্তানি করতে হয়। বিশেষ করে আমাদের হাতেম ভাই এখানে আছেন, আমাদের পোশাক শিল্পের ব্যাপারে যদি আমরা বলি, তো সুতরাং এই বিষয়ে এখন যে মূল বিষয়টা হচ্ছে ডলারের দামকে যদি আমরা আমাদের একটা সীমিত পরিসর আমরা রাখতে চাই, যেটা আমাদের মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে এবং পণ্যের দাম বেড়ে যায়, এটা মূল কারণটা হচ্ছে আসলে আমাদের ডলারের দামটা স্থির ছিল অনেক দিন থেকে, অলমোস্ট লাস্ট 10 ইয়ার্স বলতে গেলে আমাদের ডলারের দামটা কিন্তু খুব ভালো একটা স্থির অবস্থায় ছিল। কোভিড এর কারণে গিয়ে আমাদের টোটাল সরকারি ব্যবস্থাপনার মধ্যে আমাদের আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে। বিশেষ করে আমাদের পণ্য আমদানিতে জাহাজের ভাড়া থেকে শুরু করে বিভিন্ন পণ্যের দাম 3 গুণ 4 গুণ পর্যন্ত বেড়ে গেছে। এটা অবশ্য আমরা আমাদের কারো হাতে ছিল। তারপরেও আমাদের সরকার চেষ্টা করেছে এটা ম্যানেজমেন্ট করার জন্য, এবং আমি আমার পূর্ববর্তী আলোচকের সাথে শুনিয়ে বলতে চাই, আমাদের এখানে একটা বড় সুন্দর একটা ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তুলতে হবে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি আছে। এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডলারের মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির যে প্রভাবটা, সেটা সারা বিশ্বব্যাপী এখন কিন্তু আমরা দৃশ্যমান। তো সেই জায়গায় আমাদের কি করণীয় আছে? আমরা কিন্তু একটা গ্লোবাল ওয়ার্ল্ডে আছি, আমরা কিন্তু কেউ বিচ্ছিন্ন কেউ না। তো সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের ডলারের কোনো অপব্যয় হচ্ছে কিনা, সেদিকে আমাদের একটা নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। যেটা যেমন 72-তে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন সরকার গঠন হয়েছিল, তখন কিন্তু আমাদের খুবই একটা দুর্বল অর্থনীতি নিয়ে বঙ্গবন্ধু যখন সরকার পরিচালনা করছিলেন, ওনারা কিন্তু ভালোভাবেই কিন্তু তাজউদ্দিন সাহেব ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমাদের এখনো মনে আছে, আমরা স্কুলে পড়ছি, ভালো একটা মোটামুটি ওই সময়ের জন্য একটা ভালো ম্যানেজমেন্ট
করেছিলেন। এখন আমাদেরকে দেখতে হবে আমাদের যে পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে, অনেক বড় বড় মেগা প্রকল্প হচ্ছে, যে প্রকল্পটা মাধ্যমে আমাদের এই যে বৈদেশিক মুদ্রার কোনো বেশি বেশি অপচয় হচ্ছে কিনা এটা একটু খতিয়ে দেখতে হবে। আর এখানে যে অন্যান্য যে খাতে, যেমন ধরুন আমরা যে তিনজন এখানে বসে আছি, আমাদের মতো যারা আছেন, আমরা অনেক সময় বিদেশ সফর করি, আমরা বিভিন্ন ব্যবসায়ী কাজে যাচ্ছি, প্লেজার ট্রিপে যাচ্ছি, সরকারি কর্মকর্তারা যাচ্ছে, এই জায়গায় কিন্তু গুরুত্ব দিতে হবে। এই জিনিসটা আমরা কিন্তু গত বছর থেকে আমরা বলে আসছি বিভিন্ন ফোরামে। আমাদের এই জায়গায় যেহেতু আমাদের আমদানি নির্ভর একটি দেশ, আমাদের রপ্তানির তুলনায় আমদানিটা বেশি এবং কিছু রেমিটেন্স আছে, সাপোর্ট দেয় বলে আমাদের অর্থনীতিটা বর্তমান সরকার ভালোভাবেই মোটামুটি টিকিয়ে রেখেছে এই কোভিড এর মধ্যেও, অনেক চ্যালেঞ্জের মধ্যেও। সেই জায়গায় আমি মনে করি এই জিনিসগুলোকে আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে এখন দেখার সময় এসছে, কেন এটা একটা কালেকটিভ একটা এফোর্ট লাগবে। এখানে কেউ সরকার একার পক্ষে এটা কিন্তু করা সম্ভব না। এটা আমরা যারা বিজনেস কমিউনিটি আছি, আমাদের বিভিন্ন অথরিটিগুলি আছে যারা পরিকল্পনাগুলি বহন করছে, ওখানে চিন্তা করতে হবে যে কিভাবে আমাদের এই যে মানে দুর্লভ যে বৈদেশিক মুদ্রাগুলি, এগুলোকে আমরা কিভাবে বাঁচিয়ে আমাদের ডলারের যে প্রাইসটাকে আমাদের বিভিন্ন জায়গায় যে এফেক্ট করছে সেটাকে আমরা স্থিতি অবস্থায় রাখতে পারবো। তো সুতরাং সরকারের উচিত, সরকারের নির্ধারণ করছে ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কাজ করছেন ওনাদেরকে এবং অন্যান্য যারা এক্সপার্টরা আছেন, আমাদের ব্যবসায়ীদের মধ্যে নেতৃবৃন্দ যারা আছেন, বড় বড় কর্পোরেট গ্রুপ যারা আছে, সবার সাথে বসে আমার মনে হয় একটা সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করলে পরে তখন সাধারণ মানুষ বলেন, আমাদের মতো যারা আছি, সবাই মিলে আমাদেরকে ডলারের দামটা যেন না বাড়ে সে ব্যাপারে যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সে সকলে মিলে প্রচেষ্টা চালালে নিশ্চয়ই ডলারের দাম যেন সহনশীল থাকে সেই প্রস্তাবটি দিচ্ছেন। আমি এই মুহূর্তে বিকেএমএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম আপনার কাছে জানতে চাই যে রপ্তানি বাণিজ্যে তো ডলারের যদি দাম বাড়ে সেক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায়, কিন্তু আমদানি বা অন্যান্য জায়গায় যদি মূল্যস্ফীতি এগুলো যদি পড়ে সেক্ষেত্রে যেই পরিমাণ প্রভাব পড়ে রপ্তানি বাণিজ্যে, কি সেই সুবিধাটি পেয়ে কি সুবিধাটি কি আসলেই প্রকৃত অর্থে কি সুবিধা পাওয়া যায়, নাকি যে পরিমাণ অন্যান্য জায়গায় আমদানি এবং আমদানি করা পণ্য যেগুলো সেগুলোর দাম বাড়বার ফলে যে মূল্যস্ফীতি হয় সেটি দিয়ে সহনশীল অবস্থায় বা হয় কিনা, বা রপ্তানি বাণিজ্যের প্রভাবটি আসলে কেমন? ধন্যবাদ। একটা সময়োপযোগী একটা আলোচনার সূত্রপাত করেছেন আপনারা নিউজ 24, সেই জন্য ধন্যবাদ। তো আমার আগে দুই বক্তা, আলী আহমদ ভাই তো যথেষ্ট উনি এক্সপার্ট, একসময় উনি এনবিআরেও ছিলেন, দীর্ঘদিন উনি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত ছিলেন বিএফটি এর মাধ্যমে। তো তারপরে আমাদের চিরাং চেম্বার থেকে উনি দীর্ঘদিন উনিও এই লাইনে জড়িত। তো সুতরাং ওনাদের যে আলোচনা ইতিমধ্যে করে গেলেন, একদম পারফেক্টলি ওনারা আলোচনাগুলি এনেছেন এবং টু দা পয়েন্টেই ওনারা কিন্তু আলোচনা তুলে ধরেছেন। তো এর সাথে আমি যেটা যোগ করতে চাই সেটা হলো যে ডেফিনেটলি সেখানে ডলারের মূল্য বাড়লে সাধারণ ভোক্তাদের উপরে কিন্তু এটার প্রেশারটা পড়বে বেশি, এবং সেই ক্ষেত্রে আমদানি বেড়ে যাওয়া, কারণ যেহেতু আমদানি বাড়লে পরে সবকিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, নাগালের বাইরে অনেক সময় চলে যায়। তো যদিও ডলারের মূল্য তো একটা সামনে তো এই পরিস্থিতি যেটা আমরা দেখছি এটা তো একটা সমস্যা আছে। পাশাপাশি আপনারা সবাই জানেন যে জ্বালানি তেল এবং ডিজেলের মূল্য বা গ্যাসের মূল্য এই সবগুলি কিন্তু বাড়ার আবার একটা আলোচনা চলছে। তো সবকিছু মিলেই মানে আসলে সাধারণ মানুষ এবং আমরা যারা শিল্প প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রির আমরা যারা পরিচালনা করছি, আমাদের সবকিছুই যেন দিনে দিনে নাগালের বাইরে চলে যাচ্ছে। কারণ বিশ্ববাজারে বর্তমান যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট আপনারা সবাই জানেন, যে কোভিড সিচুয়েশনে বাইরেরা আমাদেরকে যেভাবে এখন মানে সংকুচিত করে ফেলছে এবং যেভাবে পয়সা সংকুচিত করছে, তাতে আমাদের পক্ষে মানে আমাদের একদিকে সমস্ত ম্যানুফ্যাকচারিং কস্টগুলি আমাদের বেড়ে যাচ্ছে, আবার অন্যদিকে বায়ারদের কাছ থেকে আমি যে টাকা পাচ্ছি সেখানে কিন্তু সঠিক মূল্য পাচ্ছি না, আনইথিক্যাল ভাবে তারা বিভিন্ন ভাবে আমাদেরকে বঞ্চিত করছে। এই জায়গাগুলি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কথা বলছি, বায়ারদের সাথে কথা বলছি, কিন্তু আন্তর্জাতিক বাজারের যে পরিস্থিতি তাতে এই জায়গাটা সমন্বয় করা খুব কঠিন হয়ে পড়েছে। যার কারণে আমরা কিন্তু একটা প্রস্তাব সরকারকে আরো বেশ কয়েক বছর যাবৎ দিয়ে আসছি ডলারের এই মূল্য বৃদ্ধি নিয়ে। আমরা বলেছি যে এইভাবে ডলারের মূল্য ঢালাওভাবে না বাড়িয়ে অন্তত আমরা যে রপ্তানির বিপরীতে 20% যে ভ্যালুয়েশন আমাদের হয়, অর্থাৎ যেই অংশটুকু আমরা ব্যাংক থেকে পারচেস করে নিয়ে আসি, ওই অংশটুকুর উপরে যদি একটা সেপারেট মূল্য অন্তত 5 টাকা, মিনিমাম 5 টাকা থেকে 10 টাকা একটা সেপারেট মূল্য আমাদেরকে দেওয়া হয়,
সে আমি 100 টাকা রপ্তানি করলে সেখানে 20 টাকা কিন্তু আমি ডকুমেন্ট পারচেস করে ওয়ার্কার স্যালারি অ্যান্ড আদার্স এক্সপেন্ডিচার মিট আপ করার জন্য আমি নিয়ে আসতেছি। বাকি $80 কিন্তু ব্যাংকে থেকে যাচ্ছে আমার আমদানি ব্যয় মিটাবার জন্য। সেই জায়গাটাকে আনটাচ রেখে শুধু 20%-এর উপরে যদি একটা সেপারেট মূল্য নির্ধারণ করে দেওয়া যেত, তাহলে আমরাও কিন্তু আমাদের পারপাসটা সার্ভ হতো, আমাদের যে কষ্ট সেটাও কিছুটা লাঘব হতো, আবার টোটাল আমদানির উপরে কিন্তু এটার প্রেশারটা কম পড়তো। কারণ 80%-এর উপরে কিন্তু 80% কিন্তু আগের মূল্যই থেকে যাচ্ছে। এই জায়গাটা আমার মনে হয় ভেবে দেখা যাইতে পারে। সরকার যদি এই জায়গাটা একটু ভাবেন, অর্থ মন্ত্রণালয় যদি জায়গাটা ভাবেন, বাংলাদেশ ব্যাংক যদি ভাবেন, তাহলে আমার মনে হয় একটা সেপারেট যদি আমাদের আমদানি রপ্তানিকারকদের জন্য এরকম দেওয়া যায়, তাহলে আমার বিশ্বাস যে ডলারের অবমূল্যায়ন করা আমাদের টাকার অবমূল্যায়ন করা আর প্রয়োজন হবে না। যদিও বর্তমান বাজারে, খোলা বাজারে ডলারের মূল্য অনেক বেড়েছে, কিন্তু আমরা কিন্তু রপ্তানিকারকরা এই মূল্যটা পাচ্ছি না। বর্তমানে আমরা ব্যাংক থেকে সর্বোচ্চ 84 টাকা 85 পয়সা পর্যন্ত আমরা পাচ্ছি। মার্কেটে কিন্তু খোলা বাজারে এখন 90 টাকা পর্যন্ত উঠে গিয়েছে, যেটা আপনার 88 টাকা বললেন, আমরা 90 টাকা পর্যন্ত আমরা মার্কেটে খোলা বাজারে গেলে কিনতে হচ্ছে আমাদেরকে। তো এই পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করব যে অন্তত রপ্তানিকারকদের জন্য ওই ভ্যালু এডিশনের অংশটুকু অর্থাৎ 20% উপরে একটা সেপারেট রেট যদি দেওয়া যায়, তাহলে অন্তত আমদানির উপর এই ঢালাওভাবে প্রেশারটা পড়বে না। আচ্ছা, সেপারেট ভাবে যে 20%-এর উপরে মূল্য নির্ধারণ করে দেবার এই বিষয়ে বিস্তারিত আপনার পরিকল্পনা আছে কিনা, যেটা আপনারা প্রস্তাব দিয়েছেন, যদি বাস্তবায়ন করতে যায় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করা যেতে পারে এটি? এই বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় দীর্ঘদিন যাবতীয় আলোচনা করছি এবং বিষয়গুলি আমরা তুলে ধরেছি যে আমাদের যে মেকানিজমটা কি হবে। সেটা আমি যে সে মনে করেন আমি এই মাসে আমি $50 লাখ এক্সপোর্ট করলাম, করে ডকুমেন্টসটা তো ব্যাংকে আমি দিচ্ছি, দিয়ে আমি টাকাটা আনছি, মাস শেষে ওয়ার্কারের স্যালারি দিব, বিভিন্ন আমার যে বিদ্যুতের বিল, গ্যাসের বিল ইত্যাদি আদার্স এক্সপেন্ডিচার আমি দিব। সেটার জন্য আমাদেরকে যে টাকাটা ব্যাংক থেকে দিবে ওই 20%-এর উপরে আমাকে একটা সেপারেট রেট দিবে, যেটা বাংলাদেশ ব্যাংকের কাছে এটা হিসাব থাকবে যে কত টোটাল রপ্তানি। সে মনে করেন আমাদের যদি আমরা পোশাক খাতে এই বছর আমাদের $40 বিলিয়ন রপ্তানি হবে বলে আমরা আশা করছি, তাহলে $40 বিলিয়ন 20%-এ আসে $8 বিলিয়ন, অর্থাৎ $8,000 মিলিয়ন, যেটা আমি বাংলা টাকায় যদি রূপান্তর করি তাহলে প্রায় এটা 65,000 কোটি টাকার মতো গিয়ে দাঁড়াবে, 65 বা 66,000 কোটি টাকার মতো। তো এই টাকাটা যদি সেপারেট সরকার তো ভর্তি করে দেয়, সেক্ষেত্রে যদি এইটা যদি অন্তত আমাদেরকে এই জায়গাতে সেপারেট মূল্যটা দিত, তাহলে এই আমাদের পরিষ্কার এটাকে এক্সচেঞ্জ রেটটা মার্কেটের যে এক্সচেঞ্জ রেট ওইরকম এক্সচেঞ্জ রেট চাচ্ছেন এটা? রাইট, কারেক্ট ওইরকম করে বললে ওই 20%-এর উপরে ওটা বললে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, 85 টাকা আছে মার্কেটে, সে 90 টাকা, আমাদের 90 টাকা দেন ওই অংশটুকুর উপর। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাতেম। বিরতির পরে আমরা আবার এই আলোচনায় বিস্তারিত যাব। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতির পর ফিরবো বাকি আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম সাম্প্রতিক ডলারের মূল্য বৃদ্ধি ও তার প্রভাব প্রসঙ্গে। বিরতির আগে মোহাম্মদ হাতেম, বিকেএমএ নির্বাহী সভাপতি, তিনি একটি প্রস্তাব দিয়েছেন যে কিভাবে ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব থেকে যে মূল্যস্ফীতি বাড়ছে বা অন্যান্য যে প্রভাবগুলো সেখান থেকে এক ধরনের স্বস্তি দেওয়া যায়, সেই বিষয়ে একটি প্রস্তাব দিয়েছিলেন। মোহাম্মদ আলী আহমেদ, আপনার কাছে জানতে চাই যে আপনি নিশ্চয়ই মোহাম্মদ হাতেমের যে প্রস্তাবটি সেটি শুনেছেন এবং এর আগে আপনি বলছিলেন যে সমন্বিত একটি উদ্যোগ নেবার কথা আপনি বলছিলেন। এই মূল্য বৃদ্ধি এবং খোলা বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে, 90 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এর ফলে নিত্যপণ্যের যেসব পণ্য বিদেশ থেকে আমদানি হয় এবং আমদানি ব্যয় বাড়ছে, এই সব জায়গা থেকে সামগ্রিকভাবেই সকলের উপরে এই প্রভাবটি পড়ছে এবং মূল্যস্ফীতি দারুণভাবে বেড়ে যাচ্ছে। সেই জায়গা থেকে মানুষকে স্বস্তি দেবার জন্য সমন্বিত যে উদ্যোগের কথা আপনি বলেছেন সেটি একটু বিস্তারিত বলবেন, কি কি করা যেতে পারে বর্তমান পরিস্থিতিতে এবং সামনেও আমাদের আগামী দিনগুলোর জন্য কি করা যেতে পারে? দেখুন, পরিষ্কার এটা একটা এক্সচেঞ্জ রেট মার্কেটের যে এক্সচেঞ্জ রেট ওইরকম এক্সচেঞ্জ রেট চাচ্ছেন এটা? রাইট, কারেক্ট ওইটা বললে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে। কারেক্ট ওটা বললে
হাতেম ভাই বলবেন আমি জি জি আমাদের- আলী আহমেদ, জি জি আমি আপনার কাছে আচ্ছা, প্রশ্নটি করেছি। আপনি মানে কে? আমি জি না, আলী- আপনাকে হ্যাঁ, আপনাকে জি, আলী আহমেদ, আপনাকে আলী আহমেদ আমি, আপনাকে আচ্ছা, okay. প্রশ্নটি করেছি। আচ্ছা, আমি ওই ইসের বিরতির সময় আমি হাতেম ভাইয়ের সাথে এবং ওই আমাদের ওই ওনার সাথে আমরা কথা বলছিলাম। আচ্ছা। এটার অর্থটা দাঁড়াচ্ছে যেটা তখন আলোচনার মধ্যে বললাম, হাতেম ভাই যেটা বলেছেন এর অর্থ মানে হলো যে উনি টোটাল যা বিদেশে রপ্তানি আয় পাচ্ছেন তার শতকরা 20 ভাগ বলেছে বেসরকারি যে রেট থাকে, যেমন ধরি এখন 90 টাকা যদি ধরি, আর এমনি তো হলো 85-86 টাকা, 3-4 টাকার যে পার্থক্য, এটা বলছেন যে বেসরকারি খাত, কার্ব মার্কেট বলে অর্থনীতির ভাষায়, সেই রেটে যদি ওনাদের দেয় তাহলে ওনাদের হয় কি আয়টা একটু বেড়ে যায়। নর্মালি ধরেন ওই 86 টাকা পাচ্ছে, তার পরিবর্তে 20% অনলি ওনার আয় বাড়ে। তা আয় বাড়লে ওনার আরো বেশি ওনার সাশ্রয় হয়, ভালো আয় বাড়া তো ভালো জিনিস, সেটা হচ্ছে ওনার দাবি। বলছে আমাকে 20% দেন। এর বিপরীতে কথা বলা যায়, প্রথম হলো এইটা দিলে এটা ডিসক্রিমিনেটরি, এবং যেটা হয় যে আমাদের এখনো অফিসিয়াল রেট হচ্ছে, রেট অফ এক্সচেঞ্জ হচ্ছে একটা, সেটা যাই হোক কার মার্কেটে থাকুক, ওটা অফিসিয়ালি স্বীকার করে নেওয়া হয় যে একাধিক বেশি রেট, মাল্টিপল এক্সচেঞ্জ রেট, সেটা আমাদের দেশ এখনো কিন্তু অ্যাডপ্ট করে নি, সেইটার একটা ব্যতিক্রম হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে ওনার আয় বাড়লে তাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়বে, তাতে সুবিধা হবে, কিন্তু ওইটার সাথে যদি ট্যাগ করা যায় যে তাহলে শ্রমিকদের বেতন কিছু বাড়ান, এইটা একটা হলে ওনারা হয়তো একটু অস্বস্তি বোধ করবেন। পুরো 20% না, কিন্তু কিছুটা এটা হতে পারে। আর একটা হতে পারে সার্বিকভাবে বাজারে এই টাকাটার চাপ আসলে অর্থনীতির ভাষায় যেটাকে বলা হয় ইনফ্লেশনারি প্রেশার, মানে মুদ্রাস্ফীতির চাপ, সেইটা বাড়বে, ফলে পণ্যমূল্য যে বাড়ছে সেটা আরো একটু বাড়ার সম্ভাবনা বেশি থাকে, যেটা বর্তমান সময়ে সরকার খুব সহজভাবে এটা হয়তো নিবে না, কোনো সরকারই হয়তো নিবে না, এটা হচ্ছে আমার আশঙ্কা। সেই জন্য এই দাবিটা অবশ্যই বিবেচনা করা যেতে পারে, কিন্তু এইগুলো হচ্ছে ডিমেরিটস, এইগুলো হচ্ছে ভয়ের কারণ, সেইটা ভেবে চিনতে বাংলাদেশ ব্যাংক এবং সরকার কি চিন্তা করেন দেখবেন। তবে খেয়াল রাখতে হবে শ্রমিক, উৎপাদক, মিল কারখানার মালিক এবং দেশের সাধারণ মানুষ সবগুলোর ভালো মন্দ চিন্তা করে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, যাতে সবারই কিছু সুবিধা হয়, অথবা সবাই একটু একটু সাফার করে, যদি করে আল্লাহর সুবিধা এটা হয় মনে হয়। আমি যেভাবে বলেছি হাতেম বাইরে তো শতকরা 100 ভাগ এটা ভালো লাগেনি আমি জানি, তবে এটা করলে সবার হয়তো কিছুটা সুবিধা হতে পারে। না, এখানে আলী আহমেদ ভাই আমি একটু বলি, অ্যাড করি আপনার সাথে। আপনি যেটা বলেছেন, আমরা কিন্তু প্রতি বছর শ্রমিকদের মজুরি কিন্তু 5% কিন্তু অটো ইনক্রিমেন্ট প্রতি বছর হচ্ছে। তো এটা গেল একটা। আর প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু মজুরি বাড়ছে, এটা আপনারা দেখেছেন। 1662 টাকা থেকে 3000 টাকা, 3000 টাকা থেকে 5300 টাকা, ওখান থেকে এখন 8000 টাকা, সেটাও কিন্তু বেড়েছে। তো এই ক্ষেত্রে হ্যাঁ, এইটা আমরা সেটা করছি। তো আর প্রতিনিয়ত সবকিছুর কিন্তু দাম বাড়ছে। যেমন আমি আগেও বললাম যে গ্যাস, বিদ্যুৎ কোনটা বাড়ে নাই, পানির দাম বাড়ছে। এই সবকিছুর প্রেশার কিন্তু আমাদের উপর পড়ছে, কিন্তু এইদিকে কিন্তু আমরা কিন্তু বাড়তি কোনো মূল্য পাচ্ছি না। এই জায়গাটাকে সমন্বয় করা দরকার। আচ্ছা, আপনাদের দাবি এইটিকে যথাযথ সমন্বয় করবার জন্য করেছেন। আপনি যে 20%-এর উপরে দাম আলাদাভাবে Separate নির্ধারণের কথা আপনি বলেছেন। আর একটি বিষয় আপনি বলছেন যে প্রতি বছরই 5% করে শ্রমিকের মজুরি বৃদ্ধি পাচ্ছে। এটি কি যারা বিকেএমই সদস্য, বিজিএমই সদস্য, তাদের কিন্তু সদস্য কারখানাগুলোর বাইরে যেগুলো আছে সেখানে কি হচ্ছে কিনা, বা সেটা আপনারা কিভাবে দেখছেন? দেখেন, এটা হলো শ্রম আইন অনুযায়ী প্রত্যেককেই এটা করতে হবে। আর আমরা যারা কমপ্লায়েন্স সেক্টরে, আমাদের তো কোনো উপায় না, আমাদের এটা করা লাগেই, আমাদের এর বাইরে যাওয়ার কোনো বিন্দু মাত্র সুযোগ নেই। প্রতি বছর জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে আমাদেরকে 5% ইনক্রিমেন্ট দিয়ে দিতে হয়, এবং যখন যার 1 বছর পূর্ণ হয় তাকে আমার 5% ইনক্রিমেন্ট দিতে হয়। এটা আমরা করছি সবাই। আর দ্বিতীয়ত হলো যে সরকার যেটা আপনারা জানেন যে প্রতি 5 বছর পর পর কিন্তু ন্যূনতম মজুরি বোর্ড ঘোষণা করেন একটা, সেখানে তারা কিন্তু একটা মজুরি বৃদ্ধি করেন, যেটা আপনারা দেখেছেন। আমি যেটা বললাম 1662 ছিল, ওখান থেকে এর আগে 900 ছিল, 900 থেকে 1662, ওখান থেকে 3000, 3000 থেকে 5300, তারপরে এখন 8000। এইভাবে কিন্তু এটা বেড়ে আসছে এই পর্যন্ত। আচ্ছা,
আমি মাহফুজুল হক সাহেব আপনার কাছে জানতে চাই যে এই যে আমদানি বাণিজ্যের উপরে একটি বড় প্রভাব পড়ছে এবং সামগ্রিকভাবেই মূল্যস্ফীতি বাড়ছে। আলী আহমদ যেমন বলছিলেন যে 5% মূল্যস্ফীতির সাথে মানুষের আয়, মানুষের মজুরি বাড়ানোর কথাও বলা হয়েছে। এর ফলে যে মূল্যস্ফীতির চাপটি কিছুটা চাপ থেকে একটু স্বস্তি দেওয়া যায়, কিন্তু সেটি তো আসলে হচ্ছেও না। তো সেই ক্ষেত্রে আমদানি বাণিজ্যের উপর এবং আমদানি ব্যয় বেড়ে যাবার উপরে যেই প্রেশারটি পড়ে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো এই প্রেশার থেকে কিছুটা স্বস্তি দেবার জন্য কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আছে কিনা? জি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি এনেছেন। আমদানি ডলারের দাম বাড়লে পরে আমদানি বাণিজ্যে প্রভাব পড়বে, যেটা তো অনস্বীকার্য। আর সাথে সাথে আমাদের যেই গ্লোবাল ওয়ার্ল্ডে বর্তমানে যেই ঊর্ধ্বগতি সবকিছু, যেমন রিসেন্টলি গতকাল থেকে যেটা শুরু হয়েছে, তেলের দাম, গ্যাসের দাম, জ্বালানির দাম, এবং এটার সাথে বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার যে কনফ্লিক্টটা, এটার কারণে কি একটা বড় ধরনের কি হতে যাচ্ছে জানি না। উইদিন উইক আমরা বুঝতে পারবো পৃথিবীতে কি হতে যাচ্ছে। তো সুতরাং এই বিষয়টা সবাই আমরা জানি। এখন আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন, কিভাবে আমাদেরকে আমদানিকারকদেরকে স্বস্তি দেওয়া যায় গভর্নমেন্টের কোনো পলিসির সাথে। হ্যাঁ, এবং এই চাপটি কিন্তু একদম সকল মানুষের উপরই, দেশের সবার উপরই সেই চাপটি আবার পড়ছে, শুধু আমদানি বাণিজ্য বা আমদানিকারকদের উপরে নয়, এটি সাধারণ মানুষদের সবার উপরই পড়ছে। তো সেই ক্ষেত্রে কি সুনির্দিষ্ট কি প্রস্তাব, কোনো প্রস্তাব আমি আছে? বলছি সুনির্দিষ্টভাবে এখানে সরকার একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিউটি, ভ্যাট, ট্যাক্স এগুলি দিতে হয়, এবং এগুলি সরকারের এনবিআর এর একটা উপার্জনের একটা বিভিন্ন খাত, এগুলি দিতেই হবে দেশের ডেভেলপমেন্টকে যদি আমাদের চলমান রাখতে হয়। তো এই জায়গায় আমাদেরকে একটু খুব বড়ভাবে একটু চিন্তা ভাবনা করতে হবে। সেটা হচ্ছে এইখানে কোনোভাবে যদি আমাদের আমদানিকারককে আপাতত এই মূল্যগুলোর দাম স্থিতিশীল রাখার জন্য, ভোক্তাদেরকে একটা সুলভ মূল্যে পণ্যগুলোকে সরবরাহ করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটা টেম্পোরারি, আমি বলবো না এটা পার্মানেন্ট। এটা ক্রাইসিস মোমেন্টকে ওভারকাম করার জন্য। তো এই জায়গায় যেমন ধরুন আমার দুই ধরনের পণ্য বাজার আছে মানুষের উপর, যেটা ভোক্তার উপর চাপ পড়ে, একটা আমদানিকৃত পণ্য, আর একটা হচ্ছে আমাদের দেশীয় র মেটেরিয়ালস দিয়ে যে গুডস গুলো বানানো হয়, আর একটা হচ্ছে আমাদের কৃষিজাত পণ্য। এই জায়গায় আমি শুধু আরেকটা কথা বলি আপনাকে, যেটা হাতেম ভাই হয়তো ভুলে গেছেন, আমি একটু অ্যাড করে দিচ্ছি। আলী আহমদ ভাই যেটা বলছেন বা আপনাদের মিডিয়াতে অনেক সময় আমরা দেখি, সেটা হচ্ছে শ্রমিকদের মজুরির ব্যাপারে। আপনারা জেনে আশ্চর্য হবেন এবং খুশি হবেন, মিনিমাম সাইজ বাংলাদেশে বর্তমানে যে শ্রম বাজারটা হচ্ছে শ্রমিকদের নিয়ন্ত্রণ। এখন আমি বা হাতেম ভাই চাইলে আমি 8,000 10,000 টাকা দিয়ে কোনো শ্রমিক পাবো না। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিগুলি চলছে, বিশেষ করে পোশাক শিল্পে, সবচাইতে যেখানে আমাদের শ্রমগণ যে শিল্পটা, ওখানে ইচ এন্ড এভরি ফ্যাক্টরি, যদি আমার ভুল না হয় থাকে, 30% ওয়ার্কার নাই, ক্যাপাসিটি আমরা ওয়ার্কার পাচ্ছি না। এটা হচ্ছে বাস্তবতা। তাহলে পরে আপনি বাজারে যে 6,000 টাকার শ্রমিক আমি আগে যেটা বেতন দিতাম, ওই শ্রমিককে আমাকে অনেক সময় 12,000 টাকা পর্যন্ত বেতন দিতে হচ্ছে, বিকজ আমার ফ্যাক্টরি রান করতে হচ্ছে। আমার শত শত কোটি টাকার ইনভেস্টমেন্ট ফুললি রান করতে পারছি না। এটা কিন্তু অনেকে এই জিনিসটা জানে না। আমাদের বেকার আছে কোথায়? আমাদের শিক্ষিত ইয়ের মধ্যে, যারা গ্রাজুয়েশন করেছে, ইউনিভার্সিটি পড়বো, ওই জায়গায় বেকার। লোয়ার লেভেল আপনি যান, কৃষি শ্রমিক পাবেন না, ঘরের বুয়া পাবেন না, আপনি স্ট্রিটে যান, আপনি কোথাও এই যে লো ইনকামের যারা লোকজন আছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি ওনারা ভালোই থাকুক। ওই জায়গায় কিন্তু আমাদের শ্রমিকের সংকট হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে। একসময় আমরা ফ্যাক্টরি করতাম, সকালে গিয়ে কর্ম খালি আছে, মানে ওখানে লোকজনের ভিড় দেখতাম, আর এখন প্রতিটা ফ্যাক্টরিতে যান, একটা ব্যানার লাগানো আছে, কর্ম খালি আছে, লোক নেই। এটা হচ্ছে বাস্তবতা। তারপর হচ্ছেটা কি? হ্যাঁ, তাই বলে আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা অবশ্যই দিতে হবে, ওনাদের সুখে দুঃখে আমাদেরকে ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সরকারের যে গরিবদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক প্রোগ্রাম সরকার নিয়েছেন, এটারও একটা বড় ধরনের এফেক্ট আমাদের বাজারে আছে। সর্বোপরি যে কথাটা হচ্ছে আজকের যে বিষয়টা আমরা ডলারের যে বিষয়টা, কি করণীয় প্রস্তাবটি একটু বলবেন? হ্যাঁ, কি করা যেতে পারে যে এই যে সাম্প্রতিক চাপ, আমি যেটা বলেছি সেটাই। সরকারের হাতে বেশ কিছু আপনার আছে, যেমন ধরুন টুলস আছে, আমাদের ব্যাট, ট্যাক্স এবং অন্যান্য যে বিষয়গুলো, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে এই বিষয়গুলোকে আমাদের একটু সহনীয় পর্যায়ে, আমাদের যারা আমদানিকারক যারা আছেন বা আমাদের ব্যবসায়ী যারা আছেন, ওনাদের সাথে বসে এই ক্রাইসিস মুভমেন্টকে আমরা কিভাবে মোকাবেলা করব, তাহলে পরে আমাদের আমদানি খরচটা একটু কমতে পারে। আর সবচেয়ে আমদানি খরচের মধ্যে আপনি জানেন, যেটা আলী আহমদ ভাই একটু করে বলেছেন, জাহাজের যে, আমি চট্টগ্রামের মানুষ, আমি বন্দরের মানুষ, আমি তো সবসময় দেখছি যে প্রবলেমটা আমাদের হচ্ছে। আমি আপা একটু শুধু আজকে এখানে বলতে চাই, যে জাহাজের ভাড়া যদি আগে $2,000 ছিল, যে কন্টেনারের ভাড়া, সেটা আজকে আমাকে $6,000 থেকে $8,000 পেমেন্ট করতে হচ্ছে।
এটা যে কোনো ধরনের পণ্য, সেটা গার্মেন্টস এর ফেব্রিক। আচ্ছা, আপনার কাছে এই বিষয়ে আরো বিস্তারিত শুনবো, তবে এই মুহূর্তে নিতে হচ্ছে আরো একটি বিরতি। বিরতির পরে ফিরবো বাকি আলোচনা। দর্শক সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরলাম বিশৃঙ্খলাপে। আমরা কথা বলছিলাম সাম্প্রতিক ডলারের মূল্য বৃদ্ধি এবং তার প্রভাব প্রসঙ্গে। বিরতির আগে মাহফুজুল হক শাহ, আপনি বলছিলেন যে এই যে ডলারের মূল্য বৃদ্ধির ফলে যে আমদানি বাণিজ্যে যে চাপ, সেই চাপ থেকে স্বস্তি দেবার জন্য আমদানিকারকদেরকে আপনি জানাচ্ছিলেন এবং বলছিলেন যে যাতে ভ্যাট ট্যাক্স এইসব জায়গাগুলোতে আমদানিকারকদের কিছুটা কমিয়ে দেওয়া হয়, এবং আর কি কি প্রস্তাব আছে আপনার, সেটি বাকিটুকু শুনে আসতে চাই। জি, মাহফুজুল হক সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি জি, হ্যাঁ। আপনি সাময়িকভাবে আমদানিকারকদের চাপ থেকে কিছুটা স্বস্তি দেবার জন্য বলছিলেন যে ভ্যাট ট্যাক্স এগুলো কমিয়ে দেবার কথা বলছিলেন, এবং আরও প্রস্তাব আপনি দিচ্ছিলেন। সেই জায়গা থেকে আপনার বাকি আলোচনাটুকু শুনে আসতে চাই, যদি আপনার আমি যেমন ধরুন থাকে। আমাদের আমদানির ক্ষেত্রে এআইটি আছে। আমাদের যেমন ধরুন জাহাজে যখন পণ্যগুলি চলে আসে, খুব দ্রুত আমরা এটা পেতে চাই, সেটার একটা ব্যবস্থা থাকতে পারে। ওখানে যে পোর্টে যে ড্যামারেজ গুলি মাঝে মধ্যে হয়ে যায়, এখন অবশ্য চট্টগ্রাম বন্দরে ওইরকম কোনো কনজেশনের অবস্থা নেই। চট্টগ্রাম বন্দর খুব ভালোভাবে কাজ করছে, তাড়াতাড়ি আমাদের আমদানিকারকদেরকে পণ্যগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই জায়গায় চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম কাস্টম হাউস দুজনকে একসাথে কাজ করতে হবে, যেন আমার একদিনের যদি একটা ড্যামারেজ যায়, তাহলে এটা গিয়ে আমার পণ্যের মূল্যের উপরে পড়ে। এটা একটা গেল। আর যেটা তো আপনার বলছে এআইটি আছে, আমাদের কিছু পার্সেন্টেজ আমাদের ভ্যাট আছে, কিছু অন্যান্য যে ট্যাক্স গুলি আছে, ডিউটি আছে, কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় জিরো ডিউটিতে আছে। তো সুতরাং সবকিছুকে একটা সমন্বয় করে এইসব ব্যাপারগুলো, যেগুলো সরকারের হাতে সাময়িকভাবে একটা, আমার মনে হয় টেম্পোরারি বেসিসে কিছু পরিকল্পনা নেওয়া উচিত, এবং ব্যবসায়ীদের সাথে বসে কোন কোন জায়গায় নির্দিষ্টভাবে আমরা কি কি সরকারের পক্ষ থেকে করা যেতে পারে, এটা গেল একটা। আর যে পণ্যের যে আমাদের চলাচলগুলি আছে, পণ্যগুলো পরিবহনে অনেক খরচ বেড়ে গেছে। চট্টগ্রাম বন্দর থেকে লাইটারের জাহাজে বলুন, আমাদের যে ট্রাকিং করে যে ঢাকায় যাওয়া হয়, এখানে অনেক কিছু কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোকে আমাদের দূরীভূত করতে হবে। সর্বোপরি আমার যে বক্তব্যটা হচ্ছে, আমাদের আলটিমেটলি বক্তাদেরকে স্বস্তি দেওয়া, সরকারের ভাবমূর্তিকে রক্ষা করা। কেন বক্তারা যদি আপনার বেশি দাম দিয়ে যদি পণ্য কিনতে যায়, আলটিমেটলি গিয়ে এটা আমি আমদানিকারক হই বা হাতেম ভাই হই বা আলিয়ামত ভাই হই, কিন্তু আলটিমেটলি গিয়ে গাড়িটা শুনতে হয় সরকার। তো সরকারের যে মেশিনারিজ গুলি আছে, সরকারের যে যারা রাজনৈতিক পর্যায়ে যারা দায়িত্বে আছেন, ওনাদেরকে বসতে হবে, এবং আমরা যারা স্টেক হোল্ডার যারা আছি, আমাদের সাথে বসে এই সমস্ত সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার জন্য একটা সুনির্দিষ্ট একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই জায়গায় যদি আমরা সঠিক সময়ে গ্রহণ করতে না পারি, তাহলে পরে আমরা পিছিয়ে পড়বো। আমাদের প্রবলেম গুলা দেখা যাবে, কালকে মিডিয়াতে আসবে, পরশুদিন ওখানে সারা দেশে একটা হইহুল্লোড় হবে, কেউ প্রতিবাদ করবে, এগুলো আসবেই। দ্রুতই সকলের সাথে বসে, স্টেক হোল্ডারদের, বিশেষ করে আমদানিকারকদের সাথে বসে, বিভিন্ন জায়গায় যে আমদানি খরচ যে বেড়ে যাচ্ছে, জাহাজের যে পণ্যগুলো আছে সেগুলো দ্রুত, এবং চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস এই সবার সাথে বসে, এবং পরিবহন ব্যবস্থায় যে ব্যয় বাড়ছে, এগুলোকে অ্যাড্রেস করবার কথা বলছেন। আমি মোহাম্মদ হাতেম আপনার কাছে শুনতে চাই যে আমি এইখানে একটু জিনিস, আমি দুই একটা জিনিস আনতে চাই আরো। একটা হলো যে আপনি দেখেন যে যেটা ডলারের মূল্যের যে বিষয়টা, আজকে আমাদের যে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী দেশ যারা দেশগুলো, ওয়ার্ল্ডের কোন দেশে ডলারের মূল্য মানে বিশালভাবে ডিভ্যালুয়েশন মানে হয় নাই। পাকিস্তানে আজকে রেট হচ্ছে 176 টাকা রুপি, ইন্ডিয়াতে 74 রুপি বা এরকম কিছু, এরকম আজকের মূল্য। তাহলে এবং সেখানে 77 টাকা, 74.57 হলো আজকে ইন্ডিয়া। তো অথচ বাংলাদেশ দেখেন দীর্ঘদিন যাবত একটা জায়গায় কিন্তু রয়েছে, এটা ভালো, আমাদের সাধারণ মানুষের উপর এটা প্রেসার কম, কিন্তু আলটিমেটলি আমাদের অবস্থান কোথায়? আমরা যারা রপ্তানি করি, আমাকে তো বিশ্ব বাজারে প্রতিযোগিতা থাকতে হবে। এখন আমার প্রতিযোগী দেশ যদি এই ডলারের মূল্যায়নে গিয়ে যদি বেনিফিট পায়, আর আমরা যদি সেখানে পিছিয়ে থাকি, তাহলে কিন্তু আমি আন্তর্জাতিক কম্পিটিটিভনেসটা হারাবো। সেই জিনিসটাও কিন্তু ভাবতে হবে, এটা একটা দিক। 2 নম্বর হলো যে এখানে যে আপনি দেখেন
যে আমাদের যে এখানে যে সমস্ত মূল্য বৃদ্ধি যা মার্কেটে যা ঘটতেছে সবকিছুরই কিন্তু বাড়ছে, যেটা আমি বলছিলাম। আরেকটা প্রসঙ্গ আমি এখানে এই প্রসঙ্গে, যেহেতু আলী আহমদ ভাই একসময় এনবিআর ছিলেন, কাস্টমসে দীর্ঘদিন উনি অত্যন্ত সততার সাথে কাজ করেছেন বলে আমরা দেখেছি, এবং আমাদের অনেক সহযোগিতা উনি এনবিআর থাকতে মানে প্রোঅ্যাক্টিভ ভূমিকা উনি পালন করেছেন। একটা জিনিস আমি একটু প্রসঙ্গ তুলতে চাই, এই বিষয়ে আলী আহমদ ভাই যদি একটু আলোচনা আনেন, সূত্রপাত করেন। বিষয়টা হচ্ছে, আমি আজকে আমাদের এনবিআর 3টা বাজে আমাদের বাজেট মিটিং আছে, সেখানে আমি আগেও বলেছি, আজকেও বলবো যে ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে সরকার মানে এনবিআর যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা রেখেছে, এটার কি কারণ বা যুক্তিটা কি? অথচ আমি বারবার আমরা বলে আসছি যে মেশিনারিজ আমদানিকে আপনারা ফ্রি করে দেন, অথবা 1% 2% ডিউটি নিয়ে এটাকে অবাধে মেশিন আমদানিকে সুযোগ করে দেন। কারণ মেশিন বাংলাদেশে যেই আমদানি করুক, এনে কিন্তু সে যদি বিক্রিও করে, তাহলে বাংলাদেশই তো কারো কাছে বিক্রি করবে, আর যে কিনবে সে নিয়ে উৎপাদন করবে, সেটি তো উৎপাদনের কাজেই লাগবে। হ্যাঁ, লাগবে। উৎপাদিত পণ্য বাজারে বিক্রি হলে এখানে ট্যাক্স পাবে সরকার, ভ্যাট পাবে, বিদেশে রপ্তানি হলে পরে ফরেন কারেন্সি পাবে, এবং সেখানে এআইটি পাবে, তারপরে সর্বোপরি মানুষের কর্মসংস্থান সেখানে হবে। তাহলে মেশিনের উপরে এত রকমের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা, এটা কি একটু শিথিল করবার কথা আপনি বলছেন? এই বিষয়ে আমি আলী আহমদ ভাইয়ের কাছে জানতে চাই। আচ্ছা, আলী আহমদ, আপনার কাছে একটি প্রস্তাব, আপনার কাছে একটি জানতে চেয়েছেন মোহাম্মদ হাতেম, এবং একই সাথে আপনি দুজনের, আমদানিকারক এবং রপ্তানিকারকের দুজনের কথাই শুনছিলেন। তো সামগ্রিকভাবে আসলে কোন ব্যবস্থাটি নেওয়া যেতে পারে? আমদানিকারকদের দিক থেকে যেমন ভ্যাট ট্যাক্স কমানোর কথা বলেছেন, এবং ক্যাপিটাল মেশিনারিজের উপরে যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আছে সেটি শিথিল করবার কথা বলছেন। আপনার অভিজ্ঞতা থেকে শুনে আসতে চাই যে কোন উদ্যোগগুলো আসলে এই মুহূর্তে করণীয়, আমাদেরকে সামগ্রিকভাবে একটু স্বস্তি দিতে পারে যে উদ্যোগগুলো নিলে। সার্বিকভাবে যে ব্যাপারটা আমরা প্রথম শুরু করেছিলাম সেটাই না হয় আবার একটু ফিরে যাব, কিন্তু প্রাথমিকভাবে হাতেম ভাই যে সরাসরি প্রত্যক্ষভাবে যে প্রশ্নটা করলেন সেটার উত্তরটা দিয়ে আমি শুরু করতে চাই। আসলে আমরা নিজেরাও মনে করি, আমি মনে করি, আমি অর্থনীতির ছাত্র ছিলাম, জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি করেছি, আমি মেম্বার কাস্টমস হিসাবে কাজ করেছি, আমি বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সিও হিসাবে কাজ করেছি, আমি অর্থনীতির চর্চা করি অন্যান্য আরো অনেক কিছুর সাথে। একটা সময় কিন্তু এনবিআর কে দোষ দেওয়া যাবে না, এনবিআর কিন্তু ক্যাপিটাল মেশিনারি সব ডিউটি ফ্রি করে দিয়েছিল, একদম জিরো ডিউটি। কিন্তু তাতে দেখা গেল যে ওই ক্যাপিটাল মেশিনারির দাম অনেক বেশি দেখিয়ে, যেহেতু ডিউটি নাই, অনেক মুদ্রা, বৈদেশিক মুদ্রা পাচার হয়েছে। তখন সরকার ভাবলো, জাতীয় রাজস্ব বোর্ড ভাবলেন যে না, এটা একদমই করে দাও, 1% 2% করে দেওয়া, এবং এখন সেইভাবেই চলছে। ক্যাপিটাল মেশিনারি নিয়ে খুব সমস্যা নেই, এখনো ডিউটি কম আছে। এখন মূল সমস্যা যেটা আমরা লক্ষ্য করেছি বাইরের থেকে, এখন তো আমি জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সংশ্লিষ্ট নেই, সেটা হচ্ছে স্পেয়ার পার্টস নিয়ে। স্পেয়ার পার্টস এখন এইটা কত পার্সেন্ট পাবে, কত ডিউটি হবে, আচ্ছা এইটা আনলে তো আপনার মেশিনে লাগবে না, কিন্তু ওখানে ওই মেশিনের মতো একটাই কথা, স্পেয়ার পার্টস এগুলা মেশিনারির, সেটা এক্স মেশিনে লাগুক, ওয়াই মেশিনে লাগুক, অমুক ফ্যাক্টরিতে লাগুক, ওটা যাবে তো উৎপাদন সংক্রান্ত কাজে, এবং ওটার তো কোনো মানুষ খাবে না। সুতরাং, আর তাছাড়া সরকারের এই স্পেয়ার পার্টসে কত টাকা আয় হয় বার্ষিক, খুব সামান্য কম্পেয়ার টু মেশিনারি। সুতরাং আমার মনে হয় স্পেয়ার পার্টসের ব্যাপারেও জাতীয় রাজস্ব বোর্ড চিন্তা করতে পারেন, যদি সম্ভব হয় তাহলে এটা একটা ফ্ল্যাট রেট, 1% 2%, যদি মনে করে 5%, যে কোনো একটা ফ্ল্যাট রেট তারা করে দিক, তাতে মানুষের হয়রানি, এবং কাস্টমস অফিসারদের আমি বলবো হয়রানি, এটা দেবো না, ওইটা ক্লাসিফিকেশন কি, ওটা পরীক্ষা করা, অনেক হয়রানি। আচ্ছা, মোহাম্মদ হাতেমের যে প্রশ্নটি সেটি নিশ্চয়ই উত্তর পাওয়া গেছে। এখন আর খুব ছোট করে বাকি আছে, বলুন আর কোনটুকু না, বাকিটা হলো যে আপনি যেটা বললেন যে মেশিনারিজ আমদানির ক্ষেত্রে আপনি ওই যে 1% বা 2% ডিউটি, 1% ডিউটি, কিন্তু সমস্যা ওইটাই না। সমস্যা হলো আনার ক্ষেত্রে ওই যে অমুক জায়গার প্রত্যয়নপত্র লাগবে, অমুক জায়গার প্রত্যয়নপত্র লাগবে, এবং মেশিনের ইনস্টলমেন্ট করার পরে 6 মাসের মধ্যে আবার এটা ইনস্টল করেছেন কিনা এটা দেখে আবার প্রত্যয়নপত্র নিতে হবে। এই যে প্রত্যয়নপত্রের যে জটিলতা, এবং একটি কথা, আপনি অত্যন্ত ভদ্র মানুষ বলে আপনি বলছেন না, একটি কথা, এই প্রত্যেকটার মধ্যেই একটি ব্যয় জড়িত আছে।
Right, সেই right. ব্যয়টাই কিন্তু উৎপাদনকে এবং উৎপাদন ব্যবস্থাকে ব্যাহত করছে। এই এটা জাতীয় জায়গাগুলোতে রাজস্ব পরিষদের জায়গাগুলোতে আরেকটু এটা বোঝা সহজ দরকার। করতে হবে, হয়রানিগুলো বন্ধ করতে হবে, তাহলে নিশ্চয়ই সহজ আমাদের মানে এগুলো উৎপাদন লাগলে বাড়বে ব্যয় হয়, খরচ হয়। এবং আমরা হয়রানি হচ্ছে এবং খারাপ ব্যয় শব্দটা এগুলো বন্ধ ব্যবহার হবে। করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আজ এই পর্যন্তই। সংলাপে ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং নিউজ 24 সাথে থাকবেন।